আসসালামু আলাইকুম। সাম্য, ন্যায়, মানবিক মর্যাদার বাংলাদেশ চাই, বাংলাদেশ নিয়ে কথা বলতে চাই। বিএনপির ইতিমধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। অথবা তারপরে আরেকটা দিক হলো নির্বাচনের জন্য বিএনপি মরিয়া। এই মরিয়া হওয়ার কারণটা কি? হুম, তো সেই নির্বাচনের জন্য মরিয়া হওয়ার কারণটা বলতে গেলে আমরা একটু পিছনের দিকে যাই। সেটা হচ্ছে যে কিছুদিন আগে, যেমন কিছুদিন আগে বলতে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর মাস খানেক পর থেকেই বিএনপি একটা কথা বলছিল, মনে আছে কিনা আপনাদের? সেটা হচ্ছে যে বিএনপি কে মাইনাস করার একটা চেষ্টা চলতেছে। মির্জা ফখরুল নানান ভাবে বলার চেষ্টা করতেছে যে এই কোনো একটা গোষ্ঠী কিংবা কোনো একটা দল কিংবা সরকার বিএনপি কে মাইনাস করার চেষ্টা করতেছে। তো সেই মাইনাসের কথা যে বিএনপি বলছে আসলেই সত্য, বিএনপি কে মাইনাস করা হচ্ছে। তো সেই মাইনাসটা কিভাবে হচ্ছে আমি বলি। সেই মাইনাসটা করতেছে জনগণ। সেই মাইনাসটা শুরু হয়েছে আসলে ভোটের রাজনীতিতে। যেমন ভোটার তাকে বিএনপি কে রাজনীতি থেকে মাইনাস করতে চলছে। তো এই জিনিসটা বিএনপি ভিতরে ভিতরে তারা আগে থেকেই জানে যে বিএনপি যে মাইনাস হতে যাচ্ছে ভোটের মাঠে, সেটা বিএনপি আগে থেকেই বুঝতে পারছে। তারা নানান ভাবে এর দিকে ওর দিকে আঙ্গুল তুলছে, ঠিক আছে। হুম, রাজনীতির একটা পলিটিক্সের একটা ডায়লগ হিসেবে তারা মাইনাসের কথা বলে আসছে এতদিন। কিন্তু সেই মাইনাসটা বাস্তবিক অর্থে প্রতিফলন হতে যাচ্ছে। তো ইতিমধ্যে বিএনপির একটা দৌড়ঝাঁপ শুরু হয়েছে। সেই দৌড়টা কি? যেমন ধরেন যে সম্প্রতি জামাতের সাথে ইসলামী আন্দোলনের একটা বৈঠক হয়েছে। তো সেখানে মন্তব্য করা হয়েছে যে আহ, আওয়ামী লীগের দোসরদের সাথে বৈঠক হচ্ছে জামাতের। তারা নানান ভাবে সেটাকে একটু মস্করা হিসেবে উপস্থাপন করছে। তো তারপরে কি ঘটনা ঘটলো? তারপরে আমরা দেখলাম যে সেই একই দলের সাথে, সেই ইসলামী আন্দোলনের সাথে আবার বিএনপির মহাসচিব গিয়ে সাক্ষাৎ করলেন, তাদের সাথে একটা দলীয়ভাবে বৈঠক করলেন। এখন বিএনপির যে দৌড়ঝাঁপটা শুরু হয়েছে, বিএনপির রাজনীতির মাঠের পরিস্থিতি যদি আমরা দেখি, বিএনপি যেই হারে আসলে আহ, গুম সরি বিএনপি যেই হারে আপনার লুটপাট, দখলদার, চাঁদাবাজি যেই হারে করতেছে, তো তার ফলশ্রুতিতে বিএনপির যে আসলে ভোটের যে মাঠটা, যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকটা কিন্তু এখন আমি বলবো যে 5ই আগস্টের আগে বিএনপির অকুণ্ঠ সমর্থন ছিল। সমর্থনটা ছিল এই কারণে, তার কারণ তারা নানান ভাবে আসলে নির্যাতিত, নিপীড়িত ছিল। সেই ক্ষেত্রে বিএনপি কে আপনার মোটামুটি জনগণের আসলে যাওয়ার কোনো রাস্তা ছিল না। হম, তো মনস্তাত্ত্বিক ভাবে জনগণের ভিতরে একটা সিম্পেথি তৈরি হয়েছে যে একটা রাজনৈতিক দলের উপর নানান ভাবে অত্যাচার, অন্যায়, জেল জুলুম চলতেছে। তো সেই ক্ষেত্রে জনগণ কিন্তু এক প্রকার বিএনপি কে খুব ভালো একটা সমর্থন দিয়েছে। উম, কেউ মাঠে রাস্তায় নেমে দিয়েছে, কেউ আবার ভিতরে ভিতরে যার যার জায়গা থেকেও সমর্থন করেছে। করেছে শুধু কি কারণে করেছে? শুধু শেখ হাসিনার এগেনস্টে। বিএনপি কি তার থেকে আলাদা কিছু? তো সেই বিএনপি যে তার থেকে আলাদা কিছু না। এবং মানুষ ভাবছিল যে হয়তোবা এই অত্যাচার নিপীড়নের পরে তারাও একটা শিক্ষা নিয়েছেন, কিংবা তারা আসলে এ থেকে কিছু একটা শিখছেন। হুম, তো সেই আকাঙ্ক্ষা থেকে মানুষের কিন্তু একটা সমর্থন ছিল। তো সেই সমর্থনটা আসলে তারা ধরে রাখতে পারে নাই এ কারণেই যে বিগত 53 বছরের যে রাজনীতি, সেই রাজনীতিটার ব্যাপক একটা আমূল পরিবর্তন আসছে এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানে। যেই পরিবর্তনটা আসলে এতদিন ধরে মানুষের প্রত্যাশা ছিল, মানুষের আকাঙ্ক্ষা ছিল যে রাজনীতির চেহারাটা যেন আসলে এইরকম হয়। তো সেই অবস্থানটা যখন তৈরি হয়েছে, তো সেই জায়গায় বিএনপি আসলে এক প্রকার ফাঁকা মাঠ বলা যায়। যেমন এই সরকার আসলে কোনো দলীয় এজেন্ডা নাই, এই সরকার কোনো দল না, যার কারণে মাঠের রাজনীতিটা একেবারে উন্মুক্ত, ওপেন। ওপেন হওয়ার কারণে বিএনপি আসলে সেই তার পূর্বের চেহারায় ফিরে গেছে, তারা লাগামহীন হয়ে উঠছে।
যত দিন যাচ্ছে তাদের অপকর্ম, তাদের চাঁদাবাজি, ধান্দাবাজি, ঘাট দখল, মাঠ দখল, এগুলো কিন্তু একেবারে বলা চলে যে কম্পিটিশন চলছে একটা তাদের নেতাকর্মীদের মধ্যে। সেটা যে শুধু এই তৃণমূলের ঘটনা, এই ঘটনা কিন্তু তৃণমূলে না। হুম। আবার আপনার এই যে বিএনপির সিনিয়র মহলে, সর্বোচ্চ মহল থেকে একটা ব্যাপক অভিযোগ এখন শোনা যাচ্ছে, সেটা হচ্ছে যে তারা নানান ধরনের তদবিরে লিপ্ত হয়ে গেছে অলরেডি। তারা তারা তাদের এই রাষ্ট্রের যত ধরনের সুযোগ সুবিধা আগামী নির্বাচন থেকে শুরু করে আগামীতে যত ধরনের সুযোগ সুবিধা নেওয়া যেতে পারে, তারা কিন্তু সেটার সর্বোচ্চ চেষ্টা করার জন্য তারা দৌড়ঝাঁপ করতেছে। তো সেগুলো কিন্তু মানুষ দেখতেছে, মানুষের চোখে। আসলে এগুলো বুঝতে মানুষের কোনো রাজনীতিবিদ হতে হবে না, কোনো গবেষক, কোনো বিশ্লেষক হওয়ার দরকার নেই। মানুষ খালি চোখে, মানুষ সাদা চোখে যেগুলো দেখতেছে তাতেই কিন্তু যথেষ্ট। আবার দেখে যে রাজনৈতিক ভাবে সাধারণ জনগণের, হোক সে শ্রমিক, মজুর, ছাত্র, কিংবা একেবারে মফস্বল এলাকার মানুষজন যদি বলি, প্রত্যেকের মাঝে একটা রাজনীতিক যে একটা আকাঙ্ক্ষা কিংবা রাজনীতির যে একটা মনোভাব তৈরি হয়েছে প্রত্যেকের ভিতরে সেটা হাসিনার এই শাসনামল, হাসিনার এই অত্যাচার, নিপীড়ন, এগুলো মানুষ দেখতে দেখতে আসলে মানুষ এখন আর সহ্য করতে না পেরে মানুষ এই বিষয়টা নিয়ে ব্যাপক আকারে সরব, যেটার প্রতিফলন আসলে 5ই আগস্ট জনতা দেখিয়েছে। তো সেই বিষয়টা কিন্তু এখনো সাধারণ জনগণের মাঝে বিদ্যমান। এই বিদ্যমান থাকার ফলে যে অবস্থাটা দাঁড়িয়েছে, মানুষ কিন্তু এখন একেবারে স্বচ্ছ, ক্লিয়ার, পরিষ্কার জিনিস দেখতে চায় মানুষ। তো সেই জায়গাটায় রাজনৈতিক দলগুলোর যে চরিত্র এখন দাঁড়াচ্ছে সামনে দিনে দিনে, সেগুলোকে আসলে এই সাধারণ জনগণকে, এই বিদ্যমান যে সমস্ত রাজনৈতিক দল, রাজনীতিবিদরা আছেন তাদের থেকে কিন্তু আসলে মুখ সরিয়ে নিচ্ছে জনগণ। সচেতন নাগরিক বলেন, অসচেতন বলেন, প্রত্যেকে মানুষ আসলে এগুলো প্রত্যাশা করে না, টোটালি না, এগুলো কোনোভাবেই কাঙ্ক্ষিত না। আবার একটা জিনিস দেখেন যে এখন বর্তমানে কিন্তু আরেকটা জিনিস ঘটেছে, সেটা হচ্ছে যে পাবলিক তার নিজ দায়িত্বে এবং তার সচেতনতার জায়গা থেকে প্রত্যেকটা রাজনীতিবিদ বলেন, প্রত্যেক নেতা বলেন, প্রত্যেককে ফলো আপ করতেছে। এবং ফলো আপটা শুধু যেন তেন ফলো আপ না, তারা খুব ভালোভাবে একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে ফলো আপ করতেছে। তার কারণ তারা আসলে আগামীর একটা সুন্দর, একটা সার্বভৌম, সর্বজনীন একটা রাষ্ট্র দেখতে চায়। এটা প্রত্যেকের আকাঙ্ক্ষা, প্রত্যেকটা জনগণের একটা প্রত্যাশা। সেই জায়গা থেকে কিন্তু মানুষ কিন্তু এখন নিজের দায়িত্ব নিজে তুলে নিয়েছে অটোমেটিকলি। তার কারণ মানুষ এইভাবে নির্যাতন, নিপীড়ন সহ্য করতে করতে একটা পর্যায়ে গিয়ে মানুষ কিন্তু এখন তাদের এই যে নিজেদের সিদ্ধান্ত নিজেরাই বেছে নিচ্ছে। যে মানুষ কিন্তু এখন অ্যানালাইসিস করতেছে যে কার কোন রাজনৈতিক দলের চরিত্র কিরকম, কোন নেতার চরিত্র কিরকম, তারা ক্ষমতায় আসলে তাদের মনোভাবটা কিরকম হবে, সেগুলো কিন্তু এখন মানুষ পর্যালোচনা করতেছে। এখন রাজনীতি দল হিসেবে তাদের প্রত্যাশা থাকে ক্ষমতা। হ্যাঁ, ক্ষমতা থাকবে অবশ্যই। তবে সেই ক্ষমতা যে আসলে ভোগের ক্ষমতা, সেই ক্ষমতা যে একটা লোভের ক্ষমতা, সেটা কিন্তু আসলে প্রকাশ পাচ্ছে ধীরে ধীরে। বিশেষ করে এখানে বিএনপির কথা বললাম এ কারণেই, বিএনপি একটি বড় রাজনৈতিক দল এবং সম্ভাবনাময় আগামীর ক্ষমতায় যাওয়ার মতো একটা রাজনৈতিক দল। সেই হিসেবে এই আলোচনাগুলো বিএনপিকে নিয়েই হচ্ছে এবং এর সত্যতাও আছে, একেবারেই সত্য। যে সমস্ত ঘটনা এখন প্রতিনিয়ত ঘটতেছে, এগুলো তো সত্য ঘটনা। তো এই ঘটনাগুলো আসলে সাধারণ জনগণের মাঝে কি মেসেজ দেয়? মেসেজটা দেয় এটাই যে বিএনপির ইমেজ নষ্ট হচ্ছে, তাদের ভোট ব্যাংক নষ্ট হচ্ছে। এ কারণে দেখেন যে বিএনপি যে একটা দৌড়ঝাঁপ শুরু করছে, এই যেমন এখন এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে গেছে, সেটা হচ্ছে যে বিএনপি জোট ছাড়া বিএনপি ক্ষমতায় যেতে পারবে না, এটা মোটামুটি ভাবে নিশ্চিত বলা যায়। হুম। যদি কিনা এই বছরের মধ্যে যদি নির্বাচনটা হয়, তাতেও যে বিএনপির খুব বেশি লাভ হবে আমি মনে করি না। বিএনপি যতই নির্বাচন নিয়ে তাড়াহুড়ো করুক না কেন, তবে এইবারের যে এই ডিসেম্বরের মধ্যে, এই 26শে ডিসেম্বরের মধ্যে, সরি 25শে ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন হয়, তাতে যে বিএনপির খুব একটা লাভ হবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তার কারণ তারা সেই পথে আসলে এখন পর্যন্ত বিএনপি আসে নাই, কিংবা সেই পথে তারা হাঁটতেছে না। তাদের জন্য কিন্তু এই পথটা সব থেকে সুগম ছিল এবং পরিষ্কার ছিল।
সেই পথটাকে তারাই আসলে নষ্ট করতেছে। দিনে দিনে তাদের নেতাকর্মীদের যেই রকম উচ্ছৃঙ্খলাপনা বাড়ছে, তো তাতে এক প্রকার মানুষ এখন অতিষ্ঠ। আপনি মানুষের প্রত্যেকের জায়গা থেকে, যার যার জায়গা থেকে তারা যদি একটু আপনাদের ডানে বামে তাকান, অবশ্যই দেখতে পারবেন যে কি চলতেছে রাজনীতির মাঠে। তো বিএনপির এই দৌড়ঝাঁপের কারণে এখন বিএনপির ইমেজ অলরেডি নষ্ট হচ্ছে, এবং মানুষ কিন্তু এটা বুঝতে শুরু করেছে যে বিএনপি যে তাদের সাংগঠনিক ভাবে, তাদের রাজনৈতিক ভাবে যে দুর্বল হয়ে পড়তেছে, সেটা কিন্তু তারা নিজেরাই আসলে জানান দিচ্ছে এক প্রকার। যেমন এই যে এই আপনার ইসলামী আন্দোলনের মতো একটা দলের সাথে, যেই দল কিনা, যেই দলের বিরুদ্ধে একটা ব্যাপক অভিযোগ আছে, তারা এই ভুয়া নির্বাচনে অংশগ্রহণ করছে, পরপর ৩টা ৪টা নির্বাচনে তারা অংশগ্রহণ করছে। হম আপনার স্থানীয় নির্বাচন, তারপর চিঠি নির্বাচন, এগুলোতে অংশগ্রহণ করার মাধ্যমে তাদের প্রতি কিন্তু মানুষের একটা বাজে একটা ন্যারেটিভ আছে। এটা কিন্তু সত্য ন্যারেটিভ। এটা আসলে বাজে বলতে কিভাবে বলবো বুঝতে পারতেছি না, তবে তাদের বিরুদ্ধে কিন্তু এই ধরনের অভিযোগ রয়েছে। তো সেই জায়গায় যখন আবার ওদিকে যেমন ইসলামী সমস্ত দলগুলো তারা কিন্তু আবার একত্র হয়ে তারা চাচ্ছে যে বিএনপি কে ওভারকাম করে তারা যদি কোনো কিছু একটা করতে পারে, তো সেই আকাঙ্ক্ষায় কিন্তু তারা আবার ওদিকে মোটামুটি জোটটোট করার একটা চেষ্টা তারা চালাচ্ছে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখন মানুষের মাঝে বিকল্প কি, তো সেই বিকল্প হিসেবে যে নতুন যে একটা এই বৈষম্য বিরোধী ছাত্র জনতার যে একটা নতুন দল আসতে যাচ্ছে, সেই দলটার উপরেও মানুষের অবজারভেশন রয়েছে যে আসলে এই দলটার ভূমিকা কি হবে, এই দলের চরিত্র কি হবে, তাদের ম্যানিফেস্টোটা কি হবে, এগুলো নিয়ে কিন্তু মানুষ এখনো অপেক্ষায় আছে যে তাদের ম্যানিফেস্টোটা কি আসলে এই যে পুরনো রাজনৈতিক বন্দোবস্তের মতো নাকি নতুন কিছু। এখন সেটা নির্ভর করবে তাদের পারফরমেন্সের উপর, যে আসলে এই ছাত্ররা যে দলটা নিয়ে আসবে তাদের পারফরমেন্স কেমন হবে, সেটার ভিত্তিতে আসলে মানুষ ডিসাইড করতে পারবে যে মানুষ আসলে কোন দিকে যাবে। তবে আমি মনে করি যে ছাত্রদের অনেক জায়গায় অনেক ক্ষেত্রেই তারা ভুল করতেছে। তবে ভুল করাটা অস্বাভাবিক কিছু না, যেহেতু তারা এই পথে নতুন, রাজনীতিতে নতুন, তারা ভুল করতে করতে শিখবে। তবে মানুষ বিশ্বাস করতে চায়, আমার বিশ্বাস, এটা আমার ধারণা যে মানুষ অন্তত এই নতুনত্বকে আসলে বিশ্বাস করতে চায়। তারা বিগত রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করে করে কিন্তু তারা অনেকবার হেরেছে, বিশ্বাস করেছে, ঠকেছে। এবার তাদেরকে নতুন ভাবে বিশ্বাস করে ঠকুক, তারপরে তাদের বিরুদ্ধে বলাটা শুরু হবে। এখনই তাদের বিরুদ্ধে কোন কিছু জনগণও আসলে বলতে নারাজ, কিংবা জনগণের সমর্থনটাও আসলে ওই দিকে যাচ্ছে, এবং আরো যাবে যদি তাদের সেই জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন যদি তারা আসলে ঘটাতে পারে, কিংবা জনগণের আকাঙ্ক্ষা যদি তারা তুলে ধরতে পারে, আমি মনে করি তারা এগিয়ে যাবে, তারা সফল হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে বলে আমি মনে করি। তো যাই হোক, এখন বিএনপির জন্য আসলে বর্তমান রাজনীতিটা খুবই কঠিন। যে কথাগুলো আসলে তারেক রহমান বলতেছেন, তারা বুঝতেছেন যে তাদের তাদের দলের অবস্থান তো নিশ্চয়ই তারা জানেন, আমাদের থেকে ভালো জানেন, কিন্তু জানার পরেও কাজ হচ্ছে কি, কাজটা তো আসলে সেই রকম, যেটা বুঝতেছি সেটাকে আসলে আমরা অ্যাপ্লাই করতে পারতেছি না। বিষয়টা তেমন হয়ে দাঁড়িয়েছে যে বিএনপির অবস্থা হচ্ছে যে বিএনপি কিন্তু বুঝতেছে তাদের সমস্যাটা কোথায়, তারা কেন এই ধরনের একটা টানাপোড়েনের মধ্যে অলরেডি পড়ে গেছে, এবং তাদের ভবিষ্যৎ যে আসলে খুবই ভয়ঙ্কর সেটা কিন্তু তারা বুঝতে পারতেছে, অলরেডি তারা বুঝে গেছে। তো এখন এ থেকে বাঁচার উপায় একটাই, সেটা হচ্ছে তাদেরকে একদম তৃণমূল পর্যন্ত, আপ টু বটম, তাদেরকে যদি তারা যদি কোনো একটা সুস্থ ধারায় ফিরে না আসে, তাহলে তাদের এই যে দৌড়ঝাঁপ, এই দৌড়ঝাঁপ করে কোনো লাভ নাই। এই দৌড়ঝাঁপে আসলে এখন আর জনগণ সাড়া দিবে না। আর এই আমার মনে হয় না যে এখন ইসলামী দলগুলো যে তাদের সাথে ওইভাবে আসবে, এটা ভাবার কিন্তু কোনো সুযোগ নাই। তবে এখন দেখেন, এখন কিন্তু ভোটারদের দুইটা পক্ষ হয়ে গেছে। সেই পক্ষটা হচ্ছে যে বাম রাজনৈতিক যে সমস্ত সংগঠনগুলো আছে, তাদের প্রতি মানুষের কোনো রকম কখনোই কোনো আকাঙ্ক্ষা ছিল না, ভবিষ্যতেও থাকবে না। হম এখন ভোটটা দুই দিকে ভাগ হয়ে গেছে। যেমন একদিক বিএনপির জোট সঙ্গীদের সাথে যারা থাকবে ওই দিকটা, আর একটা হচ্ছে এইদিকে বর্তমানে ছাত্র সমাজ, তারপরে হচ্ছে এই যে ইসলামিক দলগুলো, এদের মধ্যে কিন্তু ভাগাভাগি হয়ে গেছে। তো এই ভাগাভাগিটা
কিন্তু আসলেই প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য একটা উদ্বেগের জায়গা, একটা টেনশনের জায়গা, চিন্তার জায়গা, যে তারা আসলে কিভাবে এই ভোটারদেরকে কনভিন্স করবে, কিভাবে তাদের জনসমর্থন বৃদ্ধি করবে। তো সেই জায়গা থেকে বিএনপির এই চেষ্টাটা আমি মনে করি যে তারা একেবারেই রং পথে আছে, তাদেরকে রাইট ট্র্যাকে আসা উচিত। যত দ্রুত তারা রাইট ট্র্যাকে আসতে পারবে আমি মনে করি তাহলে আগামীর নির্বাচন তাদের জন্য সুখকর হবে, সুফল হবে, এবং তারা সরকার পরিচালনার জন্য তারা আশাবাদী হতে পারবে। নচেত তারা যে পর্যায়ে এখন চলে গেছে, এই পর্যায় থেকে যদি তারা উঠে না আসে তাহলে তাদেরকে তাদের আগামীর রাজনীতি খুবই কঠিন, তাদের সম্ভাবনা একেবারেই সংকীর্ণ। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।